গরমের দিনে আমরা একটু টক টক খাবার দাবার খেতে ভীষণ পছন্দ করি, যেমন টক ডাল বা দই মাছ, দই চিকেন, যে কোনো কিছু আমরা একটু টক জাতীয় যদি হয় তাহলে বেশি খেতে পছন্দ করি। তো অনেক দিন ধরেই অনেকে আমাকে অনুরোধ করছিলেন যে আমপোড়া চিকেনের রেসিপিটা শেয়ার করবার জন্য। আমরা তো লেমন পেপার চিকেন মাঝে মধ্যেই বানিয়ে খেয়ে থাকি, আমপোড়া চিকেনও আমরা তো মাঝে মধ্যে বানিয়ে খেয়ে থাকি। তো আজ ভাবছি আপনার সঙ্গে শেয়ার করব ম্যাঙ্গো পেপার চিকেনের রেসিপি। খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। তাহলে দেখে নেওয়া যাক কাঁচা আম দিয়ে ম্যাঙ্গো পেপার চিকেনের রেসিপি। ম্যাঙ্গো পেপার চিকেন বানাবার জন্য নিয়েছি আমি এখানে 1.5 কেজি উইথ বোন চিকেনের থাইয়ের পিস। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে রেখেছি, আর কারি কাট করে কাটা আছে। আর যেহেতু ম্যাঙ্গো পেপার চিকেন তাই আমাদের কাঁচা আম তো লাগবেই। আমি একটা কাঁচা আম স্কিওয়ারের মধ্যে নিয়ে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। যত ভালো করে পোড়ানো হবে তত কিন্তু আমের খোসাটা ছাড়াতে সুবিধা হবে এবং আমটার স্বাদটা বেশি ভালো হবে, মানে একটা পোড়া স্মেল কিন্তু আসবে, রংটাও খুব সুন্দর আসবে। দেখুন আমি আমটাকে একদম কালো করে পুড়িয়ে নিয়েছি, তবে আম কিন্তু খুব বেশি পোড়েনি। বাইরের খোসাটা বেশি পুড়ে গেলেও ভেতরটা কিন্তু একদম ঠিকঠাক আছে। এরকমভাবেই পোড়ালে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। আরও কিছু জিনিস আমি পুড়িয়ে নেব, এই যেমন 2টো পেঁয়াজ, তার সাথে 8 কোয়া রসুন, তার সাথে 1 ইঞ্চি আদার টুকরো। পেঁয়াজ চাইলে আপনারা একটু কম করেও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমি 1.5 কেজি মাংস নিয়েছি সেই জন্য আমি পেঁয়াজের পরিমাণ 2টো ব্যবহার করেছি। তার সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবারে সব কিছু আবারও একসাথে পুড়িয়ে নেব। এই পোড়া মশলার স্বাদ কিন্তু একেবারে আলাদা হয়। রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমার ভালো করে পোড়ানো হয়ে গেছে। কাঁচা লঙ্কা যেহেতু তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে সেই জন্য আমি কাঁচা লঙ্কাগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি, আর রসুনটাও পোড়ানো হয়ে গেলে সেটাকেও তুলে নিচ্ছি। আমটা পুড়িয়ে নিয়ে তো আলাদা করে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবারে আমের পোড়া খোসাটাকে আমি তুলে ফেলে দিচ্ছি। আমের খোসাটা তুলে নেওয়ার পর আমি আদার খোসাটাও ছাড়িয়ে নেব। পেঁয়াজ তো আমি খোসা ছাড়িয়েই পুড়িয়েছি, তাই জন্য আর পেঁয়াজের খোসা ছাড়াবার তো প্রয়োজন নেই, শুধুমাত্র আদার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। রসুনও খোসা ছাড়িয়ে পুড়িয়েছি। এই সমস্ত কিছু আমি ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে একদম মসৃণ করে বেটে নেব। আপনারা আমার থেকে অনেকেই জানতে চান যে আমি কোন মিক্সার গ্রাইন্ডার বা কোন ব্লেন্ডিং জার ব্যবহার করি। আজকে আমি ব্যবহার করছি আগারোর ব্লেন্ডিং জার, যার মধ্যে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে বেটে নেওয়া যাবে। পুড়িয়ে নেওয়া সমস্ত উপকরণ মানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আমি এই ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। আপনারা যারা আমার অনেক পুরনো পরিবারের বন্ধু তারা কিন্তু জেনে থাকবেন যে আমি এ ধরনের স্লিক এবং ছোট ব্লেন্ডিং জার ব্যবহার করতে ভীষণ পছন্দ করি। আমার আগেও একটি এরকম স্লিক এবং স্মল ব্লেন্ডিং জার ছিল যার মধ্যে আমি অনেক মশলা বাটতাম। সেটি নষ্ট হয়ে যাওয়ায় আমি আজকে ব্যবহার করছি আগারোর রিগাল নিউট্রি ব্লেন্ডারটা। এটা কিন্তু ভীষণ ভালো। কয়েকদিন আগেই আমি এটা পারচেস করেছি। আমি জানি আপনারা এই ব্লেন্ডারটা দেখলে অনেকেই আমার থেকে জানতে চাইবেন বা প্রশ্ন করবেন, তাই জন্য আজকে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। ভীষণ ভালো, এটাতে মশলা করা যায়, এমনকি শুকনো মশলাও কিন্তু খুব ভালোভাবে করা যায়। আমার পেঁয়াজ, আদা, রসুন খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর ওই যে আমটা আমরা পুড়িয়ে রেখেছিলাম সেই আমটাকেও কিন্তু আমি একদম চাটনির মতন একটু বানিয়ে নেব। এই ব্লেন্ডিং জারে চাটনি এবং জুসও কিন্তু ভীষণ ভালো হয়। এই ব্লেন্ডিং জারের সাথে সুন্দর একটা সিপারও কিন্তু পাওয়া গেছে, আর কন্টেনারটা ঢাকা দিয়ে আমরা এই সিপারটা ইউজ করতে পারি। তার সাথে আছে সুন্দর একটা স্ট্রেনার। কোনো জুস টুস বানানোর পর যদি তার মধ্যে বীজ থেকে যায় তাহলে এই স্ট্রেনারটার সাহায্যে আমরা সুন্দরভাবে স্ট্রেন করতে পারবো।
আর এই যে যে কভারটার কথা বলছিলাম, যে মশলা গুঁড়ো করবার পর বা মশলা বাটার পর আমরা ঢাকা দিয়ে রাখতে পারি, এইভাবে কিন্তু রাখতে পারবো। প্রথমে আমি আমের পাল্পটাকে হাত দিয়ে একটু বের করে নিলাম। এরপরে এই পাল্পটা আমি নিয়ে নেব আগারোর ব্লেন্ডিং জারের মধ্যে। তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে জল। ব্লেন্ডারটা ঢাকা দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। জুস বা চাটনি কিন্তু আপনারা খুব ভালোভাবে এই ব্লেন্ডারটা ব্যবহার করে বানাতে পারবেন। আর যদি কোনো মশলা আপনাদের স্টোর করতে হয়, তার জন্য কিন্তু একটা আলাদা কভার বা ঢাকনা দেওয়া আছে, যেটাকে দিয়ে আপনারা ঢেকে ফ্রিজের মধ্যেও কিন্তু স্টোর করে রাখতে পারবেন। আমের এই পাল্পটা আমাদের খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে, মোটামুটি চাটনির কনসিস্টেন্সি কিন্তু এসে গেছে। এবারে আমি একটু গোটা গোলমরিচ গুঁড়ো করে নেব। আর গোটা গোলমরিচ কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিই, ডাইরেক্ট আমি এই আগারোর ছোট যে ব্লেন্ডারটা আছে তার মধ্যে দিয়ে মিহি করে গুঁড়ো করে নেব। ভীষণ ভালো গুঁড়ো হয়। আমরা তো অনেক সময় অল্প একটু মশলা গুঁড়ো করতে চাই, সেক্ষেত্রে আমাদের বড় মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করলে ঠিক মতন গুঁড়ো হয় না। এই যেমন পোস্ত বলুন বা গোটা গরম মশলা বা ভাজা মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো যদি অল্প পরিমাণে আমরা গুঁড়ো করতে যাই না, তাহলে কিন্তু ঠিক মতন গুঁড়ো হয় না। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে গোটা গোলমরিচ একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। আর ফ্রেশ গোলমরিচের গুঁড়োর কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই আলাদা। আমি এই রান্নাতে কিন্তু একদম ফ্রেশ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। দেখুন কতটা মসৃণ বা মিহি হয়ে গুঁড়ো হয়ে গেছে। আপনারা চাইলে এরকমভাবে গুঁড়ো করে স্টোর করেও কিন্তু রেখে দিতে পারেন। দেখুন গোলমরিচটা একদম সুন্দরভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা মাংসটা বা চিকেনটা ম্যারিনেট করব। আর তার জন্য একটা বড় বাটির মধ্যে আমি জল ঝরিয়ে রাখা মাংসের টুকরোগুলো নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। অবশ্যই সমস্ত কিছু আগে আমরা পুড়িয়ে নিয়েছিলাম। তারপরে আম পোড়া পাল্পটা কিন্তু দিয়ে দিলাম। আর যেটা না দিলে নয় সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। 2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এরই মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণে লবণের ব্যবহার করেছি। আর যেহেতু টক আম আমরা এখানে ব্যবহার করেছি, তাই আমাদের চিনি তো অবশ্যই একটু ব্যবহার করতেই হবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণে চিনি দিলাম। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নেব। কোনো রকম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা কাসুন্দি বা গরম মশলার গুঁড়ো কিন্তু ব্যবহার করব না, তাহলে আমের সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। আর এই যে গোলমরিচের একটা সুন্দর গন্ধ আছে, সেটাও নষ্ট হয়ে যাবে। তাই খুব ভালো করে মেখে এটাকে আপনারা আধ ঘন্টা 30 মিনিট অবশ্যই রেখে দিতে পারেন বা 1 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। আমার হাতে যেহেতু আজকে সময় কম, আমি তাই 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তেলটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সমস্ত মশলা মাখানো চিকেনের টুকরোগুলোকে দিয়ে আমি তেলটা দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রথমে 5 মিনিট রান্না করব। ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে লো ফ্লেমে ধীরে ধীরে দমে বসিয়ে আমি এই ম্যাঙ্গো পেপার চিকেনটা রান্না করব। কোনো রকম আলাদা এক্সট্রা মশলা কিন্তু এতটুকু যাবে না। সামান্য একটু জলের ব্যবহার করলাম। টক দইয়েরও ব্যবহার করবার প্রয়োজন নেই। ভীষণ সহজ রান্না এবং ভীষণ সুস্বাদু। অনেকক্ষণ ধরে যে ধীরে ধীরে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তা কিন্তু একেবারে নয়। মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ধীরে ধীরে আপনারা চিকেনটা সিদ্ধ করে নেবেন। দেখবেন অসম্ভব ভালো খেতে হবে এই ম্যাঙ্গো পেপার চিকেন। অবশ্যই বাড়িতে বানিয়ে খান, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে দিয়ে দিলাম বাকি গোলমরিচের গুঁড়োটা। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের ম্যাঙ্গো পেপার চিকেন।
যেহেতু ম্যাঙ্গো পেপার চিকেন, তাই এই রান্নাতে গোলমরিচের গুঁড়ো আর আমটাই আমি একটু বেশি ব্যবহার করেছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা কিন্তু খুব অল্প ব্যবহার করেছি। অন্যান্য মশলা তো একেবারেই ব্যবহার করিনি। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লাগলে আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে রুটি, পরোটা বা সাদা ভাতের সাথে খান, ভালো লাগবে। আর আপনাদের রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তনিশিকা হাজির হয়ে যাব তন্হির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, এই ম্যাঙ্গো পেপার চিকেনের রংটা দেখুন কেমন সুন্দর সবুজ সবুজ হয়েছে। এর মধ্যে কিন্তু কোনো রকম কালারের ব্যবহারও হয়নি। কালার ব্যবহার না করেও ওই যে সর্ষের তেল আর গোলমরিচ গুঁড়ো আমরা ব্যবহার করেছি, তাতেই খুব সুন্দর রং হয়েছে। খেতে তো অবশ্যই ভীষণ ভালো হয়েছে। যতক্ষণ না আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে খাবেন, ততক্ষণ বুঝতে পারবেন না এই রেসিপির কী স্বাদ। যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর এই ব্লেন্ডিং জারগুলো দীর্ঘদিন নতুনের মতন রাখার জন্য অল্প একটু লিকুইড সোপ স্পঞ্জের মধ্যে নিয়ে ময়লাটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবেন। তারপরে ধোয়ার পর কিন্তু অবশ্যই কিচেন টাওয়েল দিয়ে মুছে পরিষ্কার করে রাখবেন। দেখবেন অনেক দিন এই ব্লেন্ডিং জারগুলো একদম নতুনের মতন থাকবে।